কালিম্পংকে বিদায় জানিয়ে আমাদের দুটি গাড়ি চলতে লাগলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। আর এই আঁকাবাঁকা রাস্তার একদিকে খাড়াই পাহাড় আর অন্যদিকে গভীর খাত। খাতের ওপারে অসংখ্য শৈলশ্রেণী, কত দূর যে চলে গেছে কে জানে। পাহাড়ের গায়ে কত সরলবর্গীয় গাছ, আর তারই মাঝে মানুষের বসতি। এসব দেখতে দেখতে আর হিমেল বাতাসের নিঃশ্বাস নিতে নিতে এগিয়ে যাওয়া। পাহাড়েরই ভালোবাসার টানেই তো বারবার ছুটে আসি। প্রায় 31 কিমি পথ পেরিয়ে আমরা এখন ঋষিখোলা চেক পয়েন্টে। বন্ধুরা, এই চেক পয়েন্টের এপারে কালিম্পং জেলা আর ওপারে সিকিম, তাই প্রয়োজনীয় তথ্য এখানে দেখাতে হলো। বেশ খাড়াই পাহাড়ের নিচে ঋষিখোলা। খাড়াই পাহাড়ের দেয়াল দেখো, পুরো মাথার উপর ঝুলছিল। এটি ঋষিখোলা রিভার ব্রিজ। গাড়ি চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে। চলো ব্রিজের ওপর থেকে ঋষিখোলাকে দেখে আসি। অনেক নিচ দিয়ে সংকীর্ণ ধারায় প্রবাহিত ঋষিখোলা। উপত্যকায় অসংখ্য বোল্ডার আর বালির আস্তরণ। এটা নদীর সঙ্গমও বটে। দেখো, দুদিক থেকে দুটো নদী এসে মিশেছে। এদিকটা ব্রিজের অন্য প্রান্ত। দুদিকের খাড়াই পাহাড়ের মাঝখান দিয়ে মৃদু গতিতে এগিয়ে চলেছে ঋষিখোলা। পাহাড়ের গা ঘন অরণ্যে ঢাকা। খাড়াই পথ দিয়ে নদীর কাছে নামাও যায়। নদীর নাম আসলে ঋষি, আর খোলা মানে নদী। তাই অনেকে একে ঋষি নদী বা শুধু ঋষি বলেও ডেকে থাকে। ঋষিখোলাতে নদীর একদম কাছে বেশ কিছু হোমস্টে আছে। চাইলে 2-1 রাত থাকতেই পারো নির্জনে নদীর চলার শব্দ শুনতে শুনতে। এই খাড়াই পথ নেমে গেছে নদীর একেবারে কাছে। বাঁশের তৈরি শুয়োরের ঘর, একটা পিগলেট শুয়েও আছে তার মধ্যে। তো চলো একটু ঘুরে আসি ঋষি নদীর কাছ থেকে। যেতে যেতে গাছপালার ফাঁক দিয়ে কি অপূর্ব দেখতে লাগছে দেখো বন্ধুরা। ছোট বড় বোল্ডারের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয়েছে ঋষিখোলা। প্রবাহ খুব বেশি নয় যদিও। বর্ষায় সে কিন্তু খুব দুরন্ত হয়ে ওঠে, তখন সে কাউকে পাত্তা দেয় না। আপাতত মৃদু গতিতে আর মিষ্টি শব্দ শুনিয়ে এগিয়ে চলেছে কোথাও। উঠে এলাম ব্রিজের ওপর। এখানে আমাদের টিমের ফটো সেশন চলছে বেশ ঘটা করে। হঠাৎ একসাথে অনেকগুলো বিস্কুট পেয়ে পপিটার আনন্দ দেখো। ঋষিখোলাকে বিদায় দিয়ে আমাদের গাড়ি প্রবেশ করলো সিকিম রাজ্যে। এটা সিকিমের দিকের চেকপোস্ট। আবার আমাদের পথ চলা সেই আঁকাবাঁকা পথেই। চারদিকের পাহাড়, সতেজ বাতাস আর সবুজ অরণ্য সঙ্গী স্বাভাবিকভাবেই। পাহাড়ে এলে এই পথ চলায় আমায় সবচেয়ে বেশি আনন্দ দেয়। প্রতিটা প্রান্ত, প্রতিটা বাঁক যেন কথা বলে আমার সাথে। পথের ধারে কত ফুল ফুটে আছে, এ যেন আমাদের জন্য উপহার। শুধু মনে হয় সারাদিন যেন পথ চলি আর বিভোর হয়ে তাকে দেখি। কোনো বাঁকে পাহাড় আলোকিত, আবার কোনো বাঁকে ছায়ার চাদরে মোড়া। কোথাও মেঘের উপস্থিতি, কোথাও মেঘের আবরণ সরিয়ে সবুজ প্রকৃতি। বন্ধুরা, আমরা চলেছি আর এক নদীর তীরে, নাম রংপোখোলা। ঋষিখোলা থেকে যার দূরত্ব 27 কিমি, 1 ঘন্টার পথ। কালিম্পং থেকে 65 কিমি আর এনজেপি থেকে 113 কিমি রাস্তা। খুব বেশি দূরত্ব নয়। চলো এইভাবে পাহাড়ের স্বাদ নিতে নিতে চলে যাই রংপো নদীর তীরে। বেশ কিছুটা যাবার পর একটা ছোট্ট লোহার ব্রিজ দিয়ে চলে গেছে রংপো নদী। আর এই রংপো নদীর তীরেই বেশ জমজমাট এলাকা রংলি। চারদিকে অসংখ্য দোকানপাট, আর সদ্য ভোট সমাপ্ত হওয়ায় রাজনৈতিক দলের প্রচুর পতাকা। রংলি খুব সস্তার মার্কেট এরিয়া। এখানে কেনাকাটার একমাত্র জায়গা এই রংলি মার্কেট। জিনিসপত্রের কোয়ালিটিও বেশ ভালো। রংলি মার্কেটে টুকটাক কেনাকাটা করে চললাম রংপো নদীর তীরে। কিছুটা যাবার পর আমাদের গাড়ি সরু কাঁচা রাস্তা ধরল। মাটির সোঁদা গন্ধ এ পথের সাথী। এই বাড়িটার উঠোন থেকে হলুদ গাঁদা ফুল ঝুঁকে পড়েছে রাস্তার উপরে। পাহাড়ের এই ঢালে সূর্যের আলো বিকালে আর থাকে না, তাই পুরো পথটায় ছায়ে ঘেরা। চারদিকে কত কলা গাছ। দেখো,
পুরো পথ জুড়ে তাদের আধিপত্য। কিছুক্ষণ পর সামনে আর একটা লোহার ব্রিজ। ব্রিজটি পার করে একটু যেতেই চোখে পড়ল একটা কাঠের বোর্ড। তাতে লেখা রয়েছে অংকিং হিম হোমস্টে, ম্যাসং লুসিং, রংপোখোলা, পূর্ব সিকিম, পিন 737106। রংপোখোলায় আমাদের গন্তব্যে আমরা এসে গেছি। গেট পেরিয়ে ভিতরে প্রবেশ। পথের একদিকে ফুলঝাড়ু গাছ আর একদিকে নানা ফুলের গাছ। অংকিং হিম হোমস্টে, রংপোখোলা নদীর তীরে ছোট্ট লাল সাদা রঙের হোমস্টে। মাঝখানে সবুজ ঘাসের উঠোনে 3 দিকে হোমস্টে রুম। প্রত্যেকটা রুমের সামনে লম্বা টানা বারান্দা, আর তার সামনে সারিবদ্ধ অসংখ্য ফুল গাছ আর অর্কিড। হোয়াইট বোর্ডে লেখা আজকের স্পেশাল কিছু ডিশ। আমাদের পুচকেগুলো তো আনন্দে আত্মহারা। সবুজ ঘাসের উঠোনে লাফালাফি শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, কত ফুল ফুটে আছে টবের গাছগুলিতে। উঠোনের সামনের দিকে বসার জায়গা, কাঠের ছাওয়া পাটাতনের নিচে বসে কখনো হোমস্টের দিকে তাকিয়ে কখনো নদীর দিকে তাকিয়ে দিব্যি সময় কাটানো যায়। এই যেন পুরো স্বপ্নের মতো সাজানো হোমস্টে। শান্ত কুকুরটি চুপ করে বসে আছে। একসাথে অনেক অতিথি দেখেও সে নির্বিকার। উঠোনের শেষ প্রান্তে দুরকম পাতাবাহারের গাছ। কি অপূর্ব কালার দেখো বন্ধুরা। সবুজ ঘাস বাঁধানো ইটের মাঝখানে। এই পাহাড়ি পাতার গাছগুলো কি জানি না, কিন্তু দেখো এমন লাগছে যেন পুরো প্লাস্টিকের পাতা। কি অসাধারণ কালার। কাছ থেকে দেখো আরো ভালো বুঝতে পারবে কি সুন্দর পাতাগুলো দেখতে। দুটো কালারের অদ্ভুত কম্বিনেশন, দুটোই সবুজ কিন্তু আলাদা রেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। কয়েকটি দেবদারু গাছ ও বড় বড় কয়েকটি ফুলের গাছ। গাছটার নাম জানি না, কিন্তু কি সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে দেখো। বন্ধুরা, তোমরা গাছটিকে চিনলে প্লিজ কমেন্ট করে জানিও। এক্ষুনি তার ভিতরে একটা মৌমাছি ঢুকলো। এই দেখো মৌমাছি মধু সংগ্রহ করছে। এই দেখো ভ্রমর উঠছে। গাঁদা ফুলগুলি একটু শুকিয়ে গেছে। সত্যি অসাধারণ এই হোমস্টে। এবার চলো রংপোখোলার কাছে যাই। একটা ছোট বালিময় চাতাল। শুনলাম এটা আগে ছিল না। কয়েক মাস হলো নদীর বোলটা জড়ো করে তারপর বালি বিছিয়ে রিভার বেডেই মাটি বানানো হয়েছে। রংপোখোলা নদীটা দেখেই মন খারাপ হয়ে গেল। ডিসেম্বর মাস হওয়ায় নদীতে জল প্রায় নেই। তার উপর জল অত্যন্ত ঘোলা। বর্ষাকালে বা পুজোর সময় এলে প্রচুর জল থাকে, তখন তার রূপ হয়ে ওঠে অনবদ্য। বন্ধুরা, তোমরা নদীতে জল পেতে চাইলে অবশ্যই বর্ষা বা পুজোর সময়টা বেছে নিও। নদীতে বেশি জল না থাকার কারণ অবশ্য আলাদা। এখান থেকে 1 কিমির মতো উৎসের দিকে সদ্য পাথর খাদান করা হয়েছে। নদীর পাথর তুলে স্টোন চিপ বানানোর কাজ চলছে। তাই নদীর প্রবাহ যেমন কমে গেছে, তেমনি জলও অত্যন্ত ঘোলা। তবে চারদিকের নিস্তব্ধ পাহাড়ের ঘেরাটোপে হোমস্টের অবস্থান নিঃসন্দেহে 2 দিন খুবই আনন্দে কাটবে। চলো এবার রুমগুলির অন্দরে যাই। ছোট ছিমছাম ডবল বেডেড রুম, এক্সট্রা বেডও একটা আছে। একটা বেড, 2 বেডেড রুম। এটা কর্নারে সুন্দর করে দুটো গাছ লাগানো আছে। এদিকটা বাথরুম, ছোট একটা বেড চাইলে ইউজ করা যেতে পারে।
বিরাট বড় ঘর নয়, কিন্তু খুব সুন্দর ছিমছাম। নিচটা ম্যাট পাতা, উপরটা নর্মাল। বাথরুমটা দেখাই। বাথরুম, বেসিন, আয়না, এর সাথে গিজার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সব দিক থেকে বেশ ভালো মানের হোমস্টে। এখানে থাকা ও চারবেলা খাবার খরচ জনপ্রতি 1700 টাকা। 5 বছর অবধি ফ্রি, 5 থেকে 10 হাফ, আর 10-এর ঊর্ধ্বে ফুল চার্জ। এবার লাঞ্চ পর্ব। আজকের মেনু ভাত, ডাল, মাছের কালিয়া, সবজি আর স্যালাড। এই প্রসঙ্গে বলি, খাবারের মান কিন্তু আমাদের একেবারেই ভালো লাগেনি, আর পরিমাণেও অত্যন্ত কম। খাবার চেয়েও বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়নি। হোমস্টের পাশেই একটি পেঁপে গাছে অসংখ্য পেঁপে হয়ে আছে, আর পেঁপেগুলোর সাইজও বিশাল বড় বড়। বলা বাহুল্য, আমাদের অধিকাংশ সময় এই পেঁপের তরকারি দেওয়া হয়েছে। ওদিকে অনেকগুলি ছোট ছোট হয়ে রয়েছে। এবার চললাম রংপোখলার একেবারে কাছে। রিভার বেডে অসংখ্য পাথর। কাছে যেতেই সে তার চলার শব্দ যেন বাড়িয়ে দিয়েছে। চারদিকে অসংখ্য পাথর, গ্রানাইট আছে, সিস্ট আছে। সব পাথর চিনিও না, দেখে গ্রানাইট এবং সিস্টের প্রাধান্য বেশি মনে হচ্ছে। এটা দেখো সুন্দর লেয়ার, চুনা পাথর, সুন্দর লেয়ার। জল অনেকটাই বেড়েছে। সুন্দর রংপোখলা। হ্যাঁ, ময়ূর ময়ূর ময়ূর। সামনে দেখতে পেলাম একটা ময়ূর। ক্যামেরায় ভালো করে ধরা পড়েনি যদিও। কাছে যাবার আগেই উড়ে পালালো। রিভার বেড ধরে কিছুটা এগিয়ে গেলাম। দূরে একটা ঝোড়া নেমে এসেছে পাহাড়ের উপর থেকে। নাম পাগলা ঝোড়া। আগামীকাল ওখানে স্নান করব। এখন নদীর জল বেশ পরিষ্কার। হয়তো পাথর খাদানের কাজ এই মুহূর্তে বন্ধ। শান্ত গতিতে মৃদু আওয়াজ করতে করতে রংপোখলা এগিয়ে চলেছে। নদীর দুধারে খাড়াই পাহাড়, জঙ্গলে ভরা পুরো পাহাড়। পাহাড়ের গায়ে কোনো বসতিও চোখে পড়ছে না। নেই কোনো কোলাহল, শুধু নদীর চলার শব্দই কানে আসছে, আর মাঝে মাঝে পাখির ডাক। দেখো কি সুন্দর বয়ে চলেছে। আমাদের হোমস্টের সামনে প্রবাহ কম থাকলেও এদিকটায় প্রবাহ বেশ রয়েছে। চলো তোমাদের সাথে ওর পরিচয় করিয়ে দিই। রংপোখলা তুলনাহীন সৌন্দর্যের এক খনি। এদিকে একজন বক বক করেই যাচ্ছে, আর বাকিরা মন দিয়ে তা শুনছেও। সত্যি রংপোখলা ও তার তীরে থাকা এই হোমস্টে এক কথায় অনবদ্য। সন্ধ্যা নেমে এলো। দেখলাম একটি জেসিবি নদী থেকে বালি ও পাথর লরিতে তুলছে অবৈধভাবে। কিভাবে বালি পাথর তোলা হচ্ছে
তুলে নদীটারও 12টা বাজানো হয়েছে। পুরো ঘোলা জল চারদিকে, পরিষ্কার জলটা দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো কীভাবে বালি তুলছে, লরির পর লরি আসছে, জেসিবি করে বালি তুলে লরিবন্দি করা হচ্ছে। বালি চুরি করে লরিগুলি চলে যাচ্ছে। বর্তমানে এই রংপোখলার সৌন্দর্য এইসবের কারণেই অনেকটা কমে গেছে। ট্রাক চলেছে, পেছনে পেছনে জেসিবিও চলেছে। এদিকে রাতের অঙ্কিং হিম হোমস্টে মৃদু আলোয় সেজে উঠেছে। চলো আজ এ পর্যন্তই, আগামীকাল এখানেই থাকছি। দেখাবো লুসিং গ্রাম ও রংপোখলাকে আরও কাছ থেকে। শুভরাত্রি।